হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা আবারও চলে আসলাম স্কুইড গেমের সিজন 2 এর এপিসোড 3 ও 4 এর এক্সপ্লেনেশন নিয়ে। তো আপনারা যারা সিজন 1 এবং সিজন 2 এর এপিসোড 1 ও 2 এর এক্সপ্লেনেশন দেখেন নাই, তাদেরকে হাইলি রিকমেন্ড করব সিজন 2 এর এক্সপ্লেনেশন এবং সিজন 1 এর এক্সপ্লেনেশনটি দেখার জন্য। তাহলে আপনাদের গল্পটি বুঝতে সুবিধা হবে, যেটি আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মেইন টপিকে চলে যাই। আগের এপিসোডগুলোতে জিহুনকে আবার গ্যাস দেওয়া হয় এবং তাকে দ্বীপে ফিরিয়ে আনা হয়। প্লেয়ার 456 গেমে আবার স্বাগতম। অপরদিকে নোয়ু গেমে একজন ত্রিভুজাকৃতির মাস্ক পরা সৈনিক হিসেবে ফিরে আসে। সে সেই রক্ত ক্যান্সারে আক্রান্ত এক রাস্তার শিল্পীর মেয়ের কষ্ট দেখে এই সিদ্ধান্ত নেয়। এবার চলুন আমরা গল্পের মধ্যে ঢুকে পড়ি। জুনহো জিহুনের গতিবিধি ট্র্যাক করার পরিকল্পনা করে, যা জিহুনের দাঁতে রাখা ট্রাকার দিয়ে করা হবে। ক্যাপ্টেনের নৌকায় জুনহো তার স্কোয়াড নিয়ে দ্বীপের দিকে যাত্রা শুরু করে। অন্যদিকে জিহুন প্রথম সিজনে সেই একই ডরমিটরে ঘুম থেকে ওঠে। তখন সে লক্ষ্য করে এক অদ্ভুত নারী তার দিকে তাকিয়ে আছে। যখন জিহুনের জ্ঞান ফিরে আসে, সে তাকে তার নম্বর ধরে সম্বোধন করে এবং বলে যে সে বুঝতে পারছে জিহুনের ওপর অনেক অমীমাংসিত বোঝা রয়েছে। আমি তোমার সাথে থাকার মৃত আত্মাগুলোকে দেখতে পাচ্ছি, যারা শান্তিতে বিশ্রাম নিতে পারছে না। তুমি নিজের ইচ্ছায় এখানে আসনি, তারা তোমাকে এখানে টেনে এনেছে। এবং সে তাকে এটাও বলে যে সে এখান থেকে পালাতে পারলে সে তাকে তার কর্মমুক্তি থেকে মুক্ত করতে সাহায্য করবে। সে দাবি করে যে সে একজন যোগী বাবা। যাই হোক, তাদের কথোপকথন তখনই বন্ধ হয়ে যায় যখন স্টাফ সদস্যরা ডরমিটরে প্রবেশ করে। এক স্কোয়ার মাস্ক পরা স্টাফ সদস্য তাদের স্বাগত জানায়। স্টাফ সদস্য নতুন প্রতিযোগীদের জানায় যে পরবর্তী 6 দিনে তারা 6টি গেমে অংশগ্রহণ করবে। কিছু খেলোয়াড় সাথে সাথে প্রতিবাদ শুরু করে, তাদের হঠাৎ অপহরণের কারণে ক্ষুব্ধ হয়ে ওঠে। অন্যদিকে কিছু খেলোয়াড় সস্তা এবং অপছন্দনীয় পোশাকের জন্য অভিযোগ করতে থাকে। একজন খেলোয়াড় রাগ করে চিৎকার করে বলে, তোমরা আমাকে কাপড় ছেড়ে এটা পরিয়েছো, আর আমার জুতা কোথায়? ওই জুতাটা লিমিটেড এডিশন ছিল, দেখো সাইজও ঠিক নেই, আর তোমাদের দেওয়া রংগুলো একদমই পছন্দ না। তখন সে স্টাফদের বলে, আমি কি তোমাদের পোশাক নিতে পারি? গোলাপিটা একদম মিষ্টি লাগছে। আরেকজন খেলোয়াড়, যাকে আমরা সাবওয়ে স্টেশনে দেখেছিলাম এবং যার বান্ধবী গর্ভবতী ছিল, সে রেগে চিৎকার করে তার ফোন ফেরত চায়। সে বলে, আমার ক্রিপ্টোকারেন্সি ইনভেস্টমেন্ট মনিটর করতে হবে, জানো আমি কত টাকা ঢেলেছি এতে। স্টাফ সদস্য তার নাম ধরে সম্বোধন করে এবং তার আর্থিক সমস্যাগুলো সম্পর্কে বলতে শুরু করে। জানা যায় যে এই ব্যক্তি, যার নাম লি, একসময় এমজি কয়েন নামে একটি ইউটিউব চ্যানেলের মালিক ছিল, যেখানে সে ড্যালিমেশন নামে একটি ক্রিপ্টোকারেন্সি প্রচার করেছিল। তার প্রচারণার ফলে তার অনেক সাবস্ক্রাইবারের আর্থিক ক্ষতি হয়, যাদের মোট 15.2 বিলিয়ন ওন হারাতে হয় মুদ্রা পতনের পর। এরপর লি তার চ্যানেল বন্ধ করে পালিয়ে যায়, আর এখন তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে। স্টাফ সদস্যদের কথাগুলো শুনে লি চুপ হয়ে যায়, আর তার বান্ধবী স্তম্ভিত হয়ে যায় তার অতীতের এই অন্ধকার দিকটা জানতে পেরে। গেমসের নিয়ম সম্পর্কে স্টাফ সদস্যরা বলেন যে ঘরের প্রতিটি খেলোয়াড়ই মারাত্মক আর্থিক সমস্যায় জর্জরিত। তখন সে উল্লেখ করে মোট ঋণ 10 বিলিয়ন ওন, আর কারা এর সাথে আছে। কিছু খেলোয়াড় অবাক হয়ে তাকায়। একজন বলে, এত বড় ঋণ পাওয়া কি সহজ? সবাইকে 10 বিলিয়ন ধার দেয় না, এর জন্য বড় যোগাযোগ থাকতে হয়। তারপর স্টাফ সদস্য ছাদের দিকে ইশারা করে, যেখানে একটি বিশাল পিগি ব্যাংক ঝুলছে। তখন স্টাফ সদস্য ঘোষণা করে, প্রতিটি গেমের পরে এই পিগি ব্যাংকে টাকা যোগ হবে, আর গেমসের শেষে মোট পুরস্কার অর্থ হবে 45.6 বিলিয়ন ওয়ান। তবে এই সিজনে একটি নতুন নিয়ম রয়েছে, প্রতিটি গেমের পরে খেলোয়াড়রা ভোট দিতে পারবে যে তারা গেম চালিয়ে যেতে চায় নাকি থামাতে চায়। যদি বেশিরভাগ খেলোয়াড় গেম থামানোর পক্ষে ভোট দেয়, তবে বেঁচে থাকা খেলোয়াড়দের মধ্যে পুরস্কার টাকা সমানভাবে ভাগ করে দেওয়া হবে। জিহুন এই নতুন নিয়ম দেখে অবাক হয়ে যায় এবং এর স্পষ্টতা চায়। সে এক সার্ভেলেন্স ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে অবিশ্বাস প্রকাশ করে। ব্রিফিং চলাকালে একজন খেলোয়াড়কে তার মা বকাবকি করে, বোকা ছেলে, মা তুমি এখানে কি করছো? ছেলেটি বিস্মিত হয়ে বুঝতে পারে যে তার মাও এই ডরমিটরিতে আছে, গেমসে যোগ দিয়েছে তার দেনা পরিশোধ করার জন্য। তুমি পাগল, কিভাবে তুমি একজন বৃদ্ধাকে এতে জড়াতে পারো? যদি সে কিছু করে ফেলে, এর জন্য কি তোমরা দায়ী নও? স্টাফ খেলোয়াড়দের অংশগ্রহণের জন্য সম্মতি ফর্মে স্বাক্ষর করার প্রস্তাব দেয়। জিহুন এগিয়ে এসে স্বাক্ষর করে এবং নিয়মগুলো মনোযোগ সহকারে পরীক্ষা করে। নতুন আপডেট করা সম্মতি ফর্মে এখন 4টি নিয়ম আছে। প্রথমত, একজন খেলোয়াড় স্বেচ্ছায় গেম ছেড়ে যেতে পারবে না। দ্বিতীয়ত, যে খেলোয়াড় খেলার জন্য অস্বীকৃতি জানাবে তাকে বাদ দেওয়া হবে। তৃতীয়ত, সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে গেমস বন্ধ করা হবে। সমতার ক্ষেত্রে খেলোয়াড়েরা আবার ভোট করবে। এবং চতুর্থ নিয়মটি হলো, যদি গেমস বন্ধ করা হয় তবে পুরস্কারের টাকা সকল খেলোয়াড়দের মধ্যে সমানভাবে ভাগ করা হবে। খেলোয়াড়েরা লাইন ধরে ফর্মে স্বাক্ষর করছে। এমন সময় দুইজন লোক লি মিয়ঙ্গিকে আক্রমণাত্মকভাবে চেপে ধরে। তারা প্রকাশ করে যে তারা মুঙ্গি চ্যানেলের প্রাক্তন সাবস্ক্রাইব এবং তার পরামর্শ
পরামর্শ অনুযায়ী ডালমেশন কয়েনে বিপুল অর্থ বিনিয়োগ করেছিল। তাদের আর্থিক ক্ষতির জন্য ক্ষুব্ধ হয়ে তারা মঙ্গিকে তার পাওনা অর্থ ফেরত দিতে বলে। যদি সে সেটা অস্বীকার করে তবে তাকে সহিংসতার হুমকি দেয়। মঙ্গি ঠান্ডাভাবে তাদের উপেক্ষা করে বলে, যখন তুমি বিনিয়োগ করো শেষ পর্যন্ত সেটি তোমার নিজের সিদ্ধান্ত, তোমার নিজের বিচার অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত। এরপর খেলোয়াড়দের একটি হলে নিয়ে যাওয়া হয় যেখানে তাদের ছবি তোলা হয়। একজন খেলোয়াড় 230 নম্বর খেলোয়াড়কে চিনতে পারে, যে বিখ্যাত র্যাপার থানোস। খবর দ্রুত ছড়িয়ে পড়ে তরুণ খেলোয়াড়দের মধ্যে এবং শীঘ্রই একটি ভিড় তাকে ঘিরে ধরে সেলফির জন্য অনুরোধ করে। হেই, তুমি কি এটার অংশ হতে চাও? এসো, হাসো। স্টাফদের একজন হস্তক্ষেপ করে এবং মনে করিয়ে দেয় যে একেবারে একজনের ছবি তুলতে পারবে। এদিকে কন্ট্রোল সেন্টারে খেলোয়াড়দের ছবি মেঝেতে প্রদর্শিত হয়। একটি ট্রান্সজেন্ডার খেলোয়াড় দেখে একজন বৃদ্ধা তার ছেলের দিকে তাকিয়ে কৌতূহলীভাবে জিজ্ঞেস করে, ওই মেয়ে আসলে একজন ছেলে ছিল কিন্তু পরে মেয়েতে রূপান্তরিত হয়েছে। তার ছেলে উত্তর দেয়, আমি বুঝি না কেন একজন ছেলে এটা চাইবে। তুমি একজনই থাকো, সেটাই নিয়ম। তুমি এভাবে বলো না মা। প্রথম গেমে যাওয়ার পথে জিহুনের পুরনো বন্ধু জাংবাই তার কাছে আসে, যে তাকে জীবিত দেখে অবাক হয়ে যায়। জাংবাই ব্যাখ্যা করে যে সে জিহুনের সাথে 3 বছর ধরে যোগাযোগ করতে পারেনি। এদিকে জাংবাই তার ব্যবসা হারিয়েছে এবং ডিভোর্স হয়ে গেছে। জিহুন তাকে কড়াভাবে পরামর্শ দেয় যে গেমটাকে সিরিয়াসলি নিতে এবং খেলা শুরু হলে তার পিছনে থাকতে। অন্যদিকে জুনহো এবং তার স্কোয়াড জিপিএস সিগন্যালের উৎসের দিকে এগিয়ে যায়। ক্যাপ্টেন জুনহো এবং তার সশস্ত্র দলের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। জুনহো তখন ব্যাখ্যা করে যে সে একজনকে খুঁজে পেয়েছিল যে গেম থেকে বেঁচে ফিরেছিল, তবে তাকে পুনরায় ধরে নিয়ে যাওয়া হয়েছিল গেমসে। তবে তারা তার শরীরে একটি ট্র্যাকার বসাতে সক্ষম হয়েছিল। তারা দ্বীপের কাছাকাছি আসলে জুনহো ব্যাখ্যা করে যে গেমসকে সমর্থন করার জন্য সড়ক এবং হেলিকপ্টারের মতো অবকাঠামো থাকা দরকার। এরপর তারা অবতরণ করে এবং ট্র্যাকার অনুসরণ করে দেখতে পায় যে একটি ক্যানের মধ্যে ট্র্যাকার রেখে মাছ ধরার টোপ হিসেবে ব্যবহার করা হয়েছে। এক জেলে স্বীকার করে যে ডকে থাকা একজন লোক তাকে অব্যবহৃত টোপ দিয়ে গিয়েছিল, কোনো ব্যাখ্যা ছাড়াই। এদিকে খেলোয়াড়দের প্রথম গেমের জন্য একটি বড় মাঠে নিয়ে আসা হয়। গেমের নাম হলো রেড লাইট গ্রিন লাইট। জিহুন গোপনে তার নকল দাঁত পরীক্ষা করে এবং ভয় পায়। যখন সে আবিষ্কার করে ট্র্যাকারটি আর নেই, সে দ্রুত উপলব্ধি করে যে সে মারাত্মক সমস্যায় পড়েছে। কন্ট্রোল সেন্টারে একজন কর্মকর্তা কালো জাম্পস্যুট পরে এসে ফ্রন্টম্যানকে জানায় যে প্রথম গেম শুরু করার জন্য সবকিছু প্রস্তুত। মাঠে জিহুন খেলোয়াড়দের সামনে দাঁড়িয়ে সতর্ক করে যে এটি কোনো সাধারণ গেম নয়। সে জোর দিয়ে বলে যে কেউ নড়াচড়া করবে তাকে হত্যা করা হবে। বেশিরভাগ খেলোয়াড় মনে করে যে সে পাগল। রেড লাইট গ্রিন লাইট খেলতে গিয়ে আমরা সবাই মরতে যাচ্ছি, সত্যিই। তবে তার ধৈর্য এবং গুরুতর সুর কিছু খেলোয়াড়কে প্রভাবিত করে। কিছু খেলোয়াড় তাকে অভিযুক্ত করে যে সে সবাইকে ভয় দেখিয়ে গেমে সুবিধা নেওয়ার চেষ্টা করছে। কেউ বলে, আমি মনে করি সে লোকজনকে ভয় দেখানোর চেষ্টা করছে যাতে তাকে টাকা ভাগ করতে না হয়, সে সবাই জিততে পারে। এদিকে থানোস এক মেয়ের সাথে ফ্লার্ট করতে থাকে এবং জিহুনের সতর্কতাকে উপহাস করে। গেম শুরু হলে জিহুন দলের নেতৃত্ব নেয় এবং কৌশলে বলে দেয় কখন চলতে হবে এবং কখন স্থির থাকতে হবে। সে তার মুখ কোণই দিয়ে ঢেকে রাখে যাতে পুতুল তার ঠোঁটে নাড়াচাড়া শনাক্ত করতে না পারে। অন্যদিকে ফ্রন্টম্যান গেমটি পর্যবেক্ষণ করে মদ পান করে এবং যান্ত্রিক পুতুলের দ্বারা গান শুনতে থাকে। গেমটি মসৃণ ভাবে চলছে। হঠাৎ করে একটি মৌমাছি থানোসের সাথে থাকা মেয়েটির ঘাড়ে বসে। থানোস এটি দেখিয়ে দেয় এবং মেয়েটি তখন নাড়াচাড়া করে। সঙ্গে সঙ্গে গুলির শব্দ হয় এবং মেয়েটি মাথায় গুলি খেয়ে পড়ে যায়। 196 নম্বর খেলোয়াড় বাদ পড়েছে। প্রমাণ হয় যে জিহুনের সতর্কতা সঠিক ছিল। জিহুন দ্রুত সবাইকে শান্ত থাকার নির্দেশ দেয়, কিন্তু খেলোয়াড়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একজন মহিলা চিৎকার করতে শুরু করে এবং সাথে সাথে মেয়েটির গুলিবিদ্ধ হওয়ার পর আতঙ্কিত খেলোয়াড়েরা পালানোর চেষ্টা করে, যা একটি চেইন রিয়াকশন তৈরি করে। গেমটি বিশৃঙ্খলায় রূপ নেয় এবং অনেক খেলোয়াড় নিহত হয়। তবে শেষ পর্যন্ত জিহুন বাকি দলটিকে শান্ত করতে সক্ষম হয়। আমরা এখানে গেমটির মেকানিক্স প্রকাশিত হতে দেখি, যেখানে একটি এআই চালিত পুতুল তার চোখের ট্র্যাকারের মাধ্যমে নাড়াচড়া শনাক্ত করে এবং যে খেলোয়াড়েরা নাড়াচড়া করে তাদের নাম্বার ঘোষণা করে। মাঠের চারপাশে স্থাপিত স্নাইপারেরা সেই খেলোয়াড়দের নির্মূলভাবে হত্যা করে। স্নাইপারদের মধ্যে নোইউ ছিল, যে হতবাক হয়ে খুঁজে পায় যে সেই অসুস্থ মেয়েটির বাবা, যার কারণে সে কাজে ফিরে এসেছিল এবং এই গেমে অংশগ্রহণ করেছে। জিহুন ব্যাখ্যা করে যে পুতুলের চোখে ট্র্যাকার আছে এবং দলটিকে একসঙ্গে সারি তৈরি করে এগিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। অন্যদিকে থানোস একটি বড় ক্রস বের করে, যার মধ্যে লুকানো কিছু সবুজ ট্যাবলেট থাকে, যে ট্যাবলেটগুলি গ্রহণ করে এবং তাৎক্ষণিকভাবে তার মেজাজ বদলে যায়। কিভাবে থানোস এই জিনিসটি গেমে নিয়ে আসতে পেরেছে তা অদ্ভুত, যা ইচ্ছাকৃত মনে হয়। উৎসাহিত হয়ে থানোস অন্য খেলোয়াড়দের ঠেলে মজা পেতে থাকে। গর্বিত মেয়ে দুর্বল এবং অস্থির হয়ে দাঁড়ানোর জন্য লড়াই করে। বয়স্ক মহিলাটি তাকে আশ্বস্ত করে যে
সে তার যত্ন নেবে। সবাই আতঙ্কিত হয়ে ধীরে ধীরে এগোতে থাকে, কিন্তু থানোস আনন্দের সাথে গেমটি উপভোগ করতে থাকে। জিহুন এবং জুংবাই ফিনিশ লাইনে পৌঁছে যায়, তবে শেষের দিকে থাকা কয়েকজন খেলোয়াড় নাড়াচড়া করে। যখন একটি মেয়ে তার উপরে পড়ে যায়, সে বাঁচার জন্য কাঁদতে থাকে, কিন্তু একটি স্নাইপার তার পায়ে গুলি করে, হত্যা না করে অঙ্গ কেটে নেওয়ার উদ্দেশ্যে। আহত খেলোয়াড় সাহায্যের জন্য চিৎকার করতে থাকে এবং জিহুন তার কথা শুনে তাকে উদ্ধার করতে মাঠে ফিরে যায়। প্লেয়ার 120 জিহুনের সাথে যোগ দেয় এবং তারা সাহসীভাবে ফিনিশ লাইনের দিকে ছুটে যায় ঠিক সময় শেষ হওয়ার আগে। তবে যখন তারা উদযাপন করতে থাকে, নয়ু আহত খেলোয়াড়ের মাথায় গুলি করে তাকে হত্যা করে, যা জিহুনকে হতবাক এবং তার সহকর্মীদের মধ্যে ক্রোধ সৃষ্টি করে যারা অঙ্গ পাচারে জড়িত ছিল। গেম শেষ হওয়ার পর বেঁচে থাকা খেলোয়াড়েরা তাদের ডরমিটরে ফিরে যায়, যা তারা সহ করেছে তা নিয়ে হতবাক হয়। অন্যদিকে সৈন্যরা, যার মধ্যে নয়ু ছিল, তাদের কোয়ার্টারে ফিরে যায়। জিহুনের কথা শুনে সবাই অবাক হয়ে যায় যখন সে প্রকাশ করে যে সে আগেও এই গেমটি খেলেছে। অবস্থা আরো উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে, কারণ খেলোয়াড়েরা বুঝতে পারে যে অপরদিকে জুনহো এবং তার দল কাছাকাছি দ্বীপগুলো খুঁজতে ড্রোন ব্যবহার করে যাচ্ছিল। তবে জুনহো মনে করে যে তারা ইচ্ছাকৃতভাবে ভুল জায়গায় প্রলুব্ধ হয়েছে এবং আসল দ্বীপটি সম্পূর্ণ ভিন্ন স্থানে রয়েছে। এদিকে ক্যাপ্টেন ঝড়ের আগমন লক্ষ্য করে সেই দিনের জন্য অনুসন্ধান বন্ধ করার প্রস্তাব দেয়। ওক বিভ্রান্ত হয়ে যায় এবং জানতে চায় কিভাবে গেম আয়োজকরা ট্র্যাকারটি আবিষ্কার করেছে। সে অভিযোগ করে যে কেউ হয়তো মদ খেয়ে সেটা ফাঁস করে দিয়েছিল। ডরমিটরে সশস্ত্র গার্ডরা প্রবেশ করে এবং বেঁচে থাকা খেলোয়াড়দের অভিনন্দন জানায়। স্কোয়ার মাস্ক পরা কর্মী ঘোষণা করে যে 456 জন খেলোয়াড়দের মধ্যে 91 জন ইতিমধ্যে বাদ পড়েছে। জিহুনের নেতৃত্বের কারণে এবার বাদ পড়া খেলোয়াড়দের সংখ্যা গত মৌসুমের তুলনায় অনেক কম হয়েছে। কিছু খেলোয়াড় গেম শেষ করার প্রস্তাব করে এবং প্রতিশ্রুতি দেয় যে তারা নিজেরাই তাদের দেনা মিটিয়ে নেবে। কর্মীরা ব্যাখ্যা করে যে গেমগুলি তাদের দেনা মেটানোর জন্য নয়, বরং তাদের একটি সুযোগ দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। জিহুন গেম শেষ করার জন্য ভোট করার প্রস্তাব দেয় এবং কর্মীরা তাতে সম্মতি জানায়। প্রত্যেক বাদ পড়া খেলোয়াড়দের জন্য 100 মিলিয়ন ওয়ান পুরস্কার যোগ করা হয়, যার ফলে পুরস্কারের মোট পরিমাণ 9.1 বিলিয়ন ওয়ানে পৌঁছায়। তারা ব্যাখ্যা করে যে গেমগুলো এখন শেষ হলে প্রতিটি বেঁচে থাকা খেলোয়াড় প্রায় 25 মিলিয়ন ওয়ান পাবে। কিছু খেলোয়াড় এই তুলনামূলকভাবে ছোট পরিমাণে হতাশ হয় এবং আরো গেম খেলার আগ্রহ প্রকাশ করে যাতে পুরস্কারের পরিমাণ বাড়ানো যায়। ভোটিং শুরু হয় এবং খেলোয়াড়েরা উল্টো ক্রমে ভোট দিতে থাকে। জিহুন প্রথমে ভোট এবং খেলা বন্ধ করার পক্ষে ভোট দেয়। জিহুন বলেছে, আমি এই গেমগুলো আগে খেলেছি এবং আমার সঙ্গে যারা ছিল তারা সবাই মারা গেছে। প্লেয়ার নাম্বার 100 জংডে, যার সবচেয়ে বড় দেনা 100 বিলিয়ন ওয়ান, সেই গেমগুলো চালিয়ে যাওয়ার পক্ষে যুক্তি দেয়, কারণ তারা আগের গেমের বিজয়ীকে তাদের মধ্যে পাচ্ছে, তাই ভয় পাওয়ার কিছু নেই। সে বলছে, আমরা এটা এখনই শেষ করতে হবে যেন আমরা সবাই জীবিত বের হয়ে আসতে পারি। এই সময় এই কথাগুলি কিছু অনির্ধারিত খেলোয়াড়দের উপর প্রভাব ফেলে এবং তারা গেম চালিয়ে যাওয়ার পক্ষে ভোট দেয়। দীর্ঘ ভোটাভুটির পর ভোট সমান হয়ে যায় এবং শেষ পর্যন্ত প্লেয়ার নাম্বার 1 গেমের চূড়ান্ত প্লেয়ার এবং সে দাঁড়িয়ে গেম চালিয়ে যাওয়ার পক্ষে ভোট দেয়। সকলে অবাক হয়ে যায় এবং আমরা বুঝতে পারি এই প্লেয়ারটি আসলে ফ্রন্টম্যান ইনহো। এরপর স্টাফরা এলিমিনেট খেলোয়াড়দের মৃতদেহ পোড়ায় এবং একটি কফিনে রক্তের ক্রস চিহ্ন করা হয়, যার মানে সেই দেহটি অঙ্গ সংগ্রহের জন্য পারফেক্ট। কিছুক্ষণ পর বেঁচে থাকা খেলোয়াড়দের খাবার পরিবেশন করা হয় এবং জংবি জিহুনকে সান্ত্বনা দেয়, বলছে যে পরিস্থিতি খুব খারাপ নয় এবং তারা পরবর্তী গেমে জয়ী হয়ে 20 মিলিয়ন ওয়ান নিয়ে বের হয়ে আসতে পারবে। 20 মিলিয়ন ওয়ান পাওয়ার পর জিহুন গভীরভাবে উত্তর দেয়, আমার কথা মনে করো, আমি বলেছিলাম আগের গেমগুলোতে আমি ছাড়া আর কেউ বাঁচেনি। ইনহো আলাপ যোগ করে জিহুনকে অনুরোধ করে তাদের গেমগুলোতে বাঁচতে সাহায্য করতে। সে জিহুনের উপর গ্রিল চাপিয়ে দিয়ে বলে, তোমার কারণে আমি গেমে থাকার পক্ষে ভোট দিয়েছি। প্রথম গেমের পর আমি ভাবছিলাম ছেড়ে দেব, তারপর তোমাকে দেখলাম এবং ভাবলাম আরেকটি খেলি, তারপর চলে যেতে পারবো। জিহুনের এই কথা শুনে মন খারাপ হয়ে যায়। ইনহো এরপর পরবর্তী গেম সম্পর্কে জানতে চায়। জিহুন জানায় আগের সিজনে দ্বিতীয় গেম ছিল ডালগনা হানিকম্ব এবং তাদেরকে সহজ আকৃতিগুলি নির্বাচন করতে পরামর্শ দেয় যেন তারা জয়ের সম্ভাবনা বাড়াতে পারে। ইনহো জিজ্ঞাসা করে কোন আকৃতি সবচেয়ে কঠিন ছিল। জিনহো উত্তর দেয় আমব্রেলা। এরপর জিহুন কিছুটা উল্লেখ করে যে যারা আমব্রেলা আকৃতি নির্বাচন করেছিল তারা মোটেই ভাগ্যবান হয়নি এবং সে নিজেই ছিল তাদের মধ্যে একজন। গ্রুপটি তখন কৌশল নিয়ে আলোচনা করতে শুরু করে এবং জংডে পরামর্শ দেয় যে এই তথ্য গোপন রাখা উচিত যাতে আরো খেলোয়াড় পরবর্তী গেমে ব্যর্থ হয় এবং পুরস্কারের পুল আরো বড় হয়ে যায়। তবে জিহুনের দৃঢ়ভাবে এই ধারণার বিরোধিতা করে। সে বলে সে এখানে ফিরে এসেছে যাতে যতটা সম্ভব খেলোয়াড়দের বাঁচানো যায়। সে অঙ্গীকার করে যে সে সবাইকে সতর্ক করবে যদি পরবর্তী গেমটি ডালগানা হানিকম্ব হয়। অন্যদিকে বৃদ্ধ মহিলাটি গর্ভবতী মেয়েটির সাথে ডিম নিয়ে আলোচনা করে এবং সে বলে যে ডিম গর্ভাবস্থার জন্য খুব উপকারী। তিনি প্রকাশ করে যে তিনি তার আশেপাশের এলাকায় অনেক শিশুর জন্ম দিয়েছেন এবং আত্মবিশ্বাসের সাথে বলতে পারেন যে মেয়েটি গর্ভবতী। যখন প্রথমবার তোমার শরীরের আকার এবং তুমি কিভাবে চলাফেরা করছে
করছিলে তখনই আমি বুঝতে পেরেছিলাম। তিনি তাকে পরামর্শ দেন তার পেট চাপানো উচিত নয়, কারণ গর্ভাবস্থায় এই পর্যায়ে এটি খুবই ঝুঁকিপূর্ণ এবং তাকে তার অবস্থান লুকানোর চেষ্টা বন্ধ করতে হবে। ফ্রন্টম্যান জিহুনকে প্রশ্ন করে কেন সে 45.6 বিলিয়ন ওন জেতার পরেও গেমে ফিরে এসেছে। জিহুন ব্যাখ্যা করে যে তার মনে হয় না এই টাকাগুলো তার। তখন ইনহো বলে এইভাবে চিন্তা করার তো কোনো লাভ নেই, তুমিই তো কাউকে মেরে ফেলোনি এবং এমন ভাবে চিন্তা করলে কিছুই ফিরে আসবে না। রেগে গিয়ে জিহুন প্লেয়ার ওয়ানকে অভিযুক্ত করে এবং বলে যে তার কারণে সবাই এখানে আটকা পড়েছে। সত্যি আমি ছিলাম শেষ প্লেয়ার যিনি ভোট দিয়েছিলাম, তবে আমি একা ছিলাম না, এখানে 182 জন আরো ছিল যারা এখানে থাকতে চেয়েছিল। যুদ্ধ বিগ্রহের পর জংবি হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে এবং সবাইকে তাদের পরবর্তী পদক্ষেপে মনোযোগ দিতে পরামর্শ দেয়। প্লেয়ার 388 নিজেকে দেহ হিসেবে পরিচয় দেয় এবং জিহানের দলের সাথে যোগ দিতে চায়। সে স্বীকার করে যে প্রথম গেমে জিহনের পারফরমেন্স দেখে সে মুগ্ধ হয়েছিল। জিহুন প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও জংবি যখন দেহর কাঁধে মেরিনের ট্যাটু দেখে তখন তিনি তাকে দ্রুত গ্রহণ করেন। জংবি যিনি একজন প্রাক্তন মেরিন দেহর সাথে বন্ধুত্ব তৈরি করেন এবং দুজনে দ্রুত বন্ধু হয়ে ওঠে। অন্যদিকে থানোস এবং তার নতুন সহযোগী মঙ্গিকে তাদের ক্রিপ্টোকারেন্সি ক্ষতির জন্য চাপ দিতে থাকে। তারা আবার মঙ্গিকে সবার সামনে মারধর করে, কিন্তু কোনো খেলোয়াড় এমনকি মেরিনদের কেউ এতে হস্তক্ষেপ করে না। ফ্রন্টম্যান ইনো শান্তভাবে এগিয়ে এসে তাদের থামতে বলে। থানোস তাকে হুমকি দিলে ইনো সহজে তাদের হারিয়ে দেয় এবং তাদের জীবন ভিক্ষা চাইতে বাধ্য করে। এক অল্প সময় ইনো তাদের প্রায় হত্যা করে ফেলে। থানোস নিজেকে থামিয়ে ফেলে। এটা স্পষ্ট যে সে গভীর এবং গোপন ব্যথা এবং ক্রোধ লুকিয়ে রেখেছে। অন্যান্য খেলোয়াড়েরা তাকে তাদের হিরো বলে প্রশংসা করে। এদিকে জংবি তার মেরিনের ট্যাটু গোপনে আড়াল করে রাখেন। পরের রাতে ইনহো লক্ষ্য করে যে জিহুন জাগ্রত এবং তাকে কাছে এসে একটি আলোচনা করার প্রস্তাব দেয়। উভয়ে তাদের আগে তর্কের জন্য একে অপরের কাছে ক্ষমা চায়। এরপর ইনহো তার আসল গল্প শেয়ার করতে শুরু করে, কিন্তু সে বর্তমান কালেই কথা বলে যেন তার স্ত্রী এখনো জীবিত। সে বলে আমার স্ত্রী বাড়িতে খুব অসুস্থ। সে প্রকাশ করে যে তার স্ত্রীর অকাল থেরোসিস লিভারের রোগ ধরা পড়েছে এবং তাকে তৎক্ষণাৎ একটি লিভার প্রতিস্থাপন করতে হবে। হাসপাতালে তার অবস্থানকালে তারা জানতে পারে যে তার স্ত্রী গর্ভবতী, কিন্তু ঝুঁকি সত্ত্বেও সে তার শিশুকে রাখতে চেয়েছিল, যদিও এর ফলে তার জীবন বিপদে পড়তে পারে। ডোনার খুঁজতে খুব কষ্টের মধ্যে ইনো সকলের কাছ থেকে টাকা ধার করেছিল, কিন্তু সব সময় যথেষ্ট ছিল না। তার একজন পুরনো ক্লায়েন্ট তার পরিস্থিতি শুনে তাকে সাহায্য করার জন্য টাকা ধার দেওয়ার প্রস্তাব দেয়। যদিও একটি প্রযুক্তিগতভাবে ঘুষ ছিল না, তবুও এটি সন্দেহজনক মনে হয়েছিল এবং এর ফলস্বরূপ ইনো তার চাকরি থেকে বরখাস্ত হয়। যখন আমি তাদের জন্য আমার সেরা বছরগুলি দিয়েছিলাম, গেমে অংশগ্রহণ করা আমার শেষ আশার মতো হয়ে দাঁড়ায়, যেন আমি আমার স্ত্রী এবং অনাগত শিশুর জীবন বাঁচাতে পারি। ইনো জিহুনকে বলছে, আমি জানি আপনি কি বলছেন প্লেয়ার 456, পুরস্কারের টাকা কিভাবে এসেছে আমি বুঝতে পারি, তবুও আমি এই পুরস্কারের টাকা জিততে চাই। এমনকি যদি তার মূল্য অন্য মানুষের জীবন হয়, আমি সেই টাকা ব্যবহার করতে চাই আমার স্ত্রী এবং তার শিশুর জন্য, এবং আমি জানি না কিভাবে আমি সেটা পাবো। এদিকে কিছু প্রহরী মৃত খেলোয়াড়দের অঙ্গ সংগ্রহ করছে। এই সময় তারা শুধু চোখ উদ্ধার করতে সক্ষম হয়েছে, কারণ অন্যান্য অঙ্গগুলি খুব বেশি পচে গেছে খেলোয়াড়দের দীর্ঘ সময় মারা যাওয়ার ফলে। এক প্রহরী যিনি একজন খেলোয়াড়দের পায়ে গুলি করেছিলেন বুঝতে পারেন যে এটি সম্ভবত নোইউর কাজ ছিল। তারা তৎক্ষণাৎ ঘটনার রিপোর্ট তাদের কমান্ডিং অফিসারকে দেয়, যিনি অঙ্গ প্রচারের অপারেশনের সাথে জড়িত ছিলেন। যাদের মৃত্যু শর্ত ছিল না তাদের গুলি করা হয় নিশ্চিত করার জন্য, কিন্তু এর ফলে খুব বেশি ব্যবহারযোগ্য অঙ্গ পাওয়া যায়নি। কি বলছো? আমি তো তোমাদের জন্য অনেক খেলোয়াড় বাঁচিয়ে রেখেছিলাম। অফিসার এল তার কাছে পাঠানো হয়। তাকে তার মাস্ক খুলতে বলা হয়। অফিসার মনে করিয়ে দেন যে তিনি স্পষ্টভাবে তাকে বলেছিলেন যে যদি না সে তাদের অপারেশনগুলোতে সাহায্য করতে রাজি থাকে তবে তাকে হস্তক্ষেপ করা যাবে না। তখন সে বলে সে শুধু তার কাজই করছিল। তিনি প্রথম যেদিন তাকে 7 বছর আগে দেখেছিলেন তিনি ছিলেন একটি হাসপাতাল বেডে। একটি তীব্র কষ্টের পর তাকে জানানো হয়েছিল যে নোইউ এন্টায়ার এক দলকে হত্যা করেছে একটি রাইফেল দিয়ে এবং একাই শক্তিশালী নিরাপত্তা রেখা পার হয়ে গেছে। সে তাকে স্মরণ করিয়ে দেয় যে এই কাজটি সে তাকে দিয়েছিল এবং তাকে এই সুযোগটির জন্য কৃতজ্ঞ থাকা উচিত, এবং আমি সব সময় আপনার সাহায্যের জন্য কৃতজ্ঞ হব। তাহলে আপনাকে যা বলা হয়েছে তা করতে হবে। আমি মনে করি না আমি তা করব। নোইউ হয়তো চিন্তিত যে ফ্রন্টম্যান জানতে পারে এবং তাকে নিশ্চিত করে যে এবার সবকিছু ভালোভাবে যাবে, কারণ তারা একটি ডাক্তারকে প্রহরী হিসেবে নিয়োগ করেছে। আগের মতো যখন তারা এক খেলোয়াড়কে অস্ত্রোপচার করার জন্য নিয়োগ দিয়েছিল, এবার কাউকে জানার কথা বলবে না, এবং যদি জানেও তবে সেটা আমার সমস্যা না। নোইউ তার মতামত দৃঢ় রেখে কক্ষ ছেড়ে চলে যায়। অন্যদিকে সিওলের জন্য তার প্রাক্তন বসকে সাহায্য চেয়ে বলেন গোপন দ্বীপটি খুঁজে বের করার জন্য। আমি আপনার সাহায্য চাই স্যার। ঠিক আছে, এবার আর কি করতে
বাঁচাতে পারি। এই মূর্খ দ্বীপটা আবার খুঁজে দেখতে পারো। তারা একটি সেনা কর্মকর্তার কাছে গিয়ে অনুসন্ধান দলের জন্য অনুরোধ জানায়। তবে জেনারেল তাদের অনুরোধে আগ্রহ করে এবং জুনহোকে মানসিকভাবে অস্থিতিশীল বলে অভিহিত করে। চিফ কিম স্যার, কেন সে আবার ফিরে এসেছে? তুমি তো বলেছিলে সে উন্নতি করবে। জুনহো তার প্রাক্তন বসকে এক ধরনের মানসিক অস্থিরতা মনে করে, কিন্তু পরে সে এবং ওক নিজেদের একটি নতুন নৌকা ভাড়া করার জন্য চেষ্টা করে যাতে অনুসন্ধান দ্রুত করা যায়। ক্যাপ্টেন পার্ক তাদের জন্য একটি নৌকা খুঁজে পায় যেটি তার বিশ্বস্ত বন্ধু চালাবে। ফোন কলে ওক পার্ককে সমস্ত কিছু জানিয়ে দেয় গেম সম্পর্কে যা সে জানে। এদিকে জিহুন এক দুঃস্বপ্ন দেখে। সেই গিল্টির মধ্যে জর্জরিত হয়ে খেলোয়াড়দেরকে নেতৃত্ব দেওয়ার কারণে সবাই তার পরামর্শ মেয়ে ডালগোনা হানিকম্ব গেমের ত্রিভুজ চিহ্ন বেছে নেয়, কিন্তু পরবর্তীতে এটি একটি অত্যন্ত জটিল এবং কঠিন ত্রিভুজ হিসেবে বের হয়ে আসে। খেলোয়াড়েরা জিহুনকে দোষারোপ করতে শুরু করে তাদের মৃত্যুর জন্য। সে এটা ভেবে ঘেমে ভিজে যায়। ঠিক তখনই পরবর্তী গেমের সময় কাছাকাছি চলে আসে। অপরদিকে গর্ভবতী মেয়ে তার প্রাক্তন প্রেমিকের কাছে চলে যায় এবং বলে, তুমি কি সত্যি জানো না আমি এখানে আছি? সে তাকে ব্যাখ্যা করে যে সে ভাবছিল যে সে 6 মাস ধরে তাকে অবহেলা করছে। গিউহান তাকে সেখানে দেখে অবাক হয়ে যায় এবং আরো অবাক হয়ে যায় যখন সে জানতে পারে যে সে গর্ভপাতের পরিকল্পনা বাতিল করেছে। ক্ষুব্ধ হয়ে সে তাকে ধিক্কার দেয় এবং বলে তাদের পক্ষে একটি শিশু পালন করার জন্য প্রয়োজনীয় অর্থ নেই। কিভাবে সম্ভব এটা? তুমি এখানে বেঁচে থাকলে কি হবে? আমি সাহায্য চাইছি না, তাই তুমি আর দয়া করে উদ্বিগ্ন হয়ে অভিনয় করো না। কেন এখন শুরু করলে? স্টাফরা এসে পৌঁছালে সে প্রতিশ্রুতি দেয় যে তারা গেম থেকে বের হয়ে গেলে তারা কথা বলবে। আমি চেষ্টা করেছি যেতে, কিন্তু পারেনি কারণ তুমি থাকতে চেয়েছিলে। এদিকে থানোস তার একটি ইনফিনিটি স্টোন গিলে ফেলে, আমরা ট্যাবলেটগুলোকে ইনফিনিটি স্টোন বলবো, এবং তার সহকর্মী অবাক হয়ে লক্ষ্য করে যে খেলোয়াড়দের একটি খেলার মাঠে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে দুটি বড় রেইনবো রঙের বৃত্ত রয়েছে। ঘোষক ঘোষণা করে যে পরবর্তী গেমটি 5 জনের দল নিয়ে খেলা হবে। জংডি ক্রোধে জিহুনকে দোষারোপ করে চিৎকার করে, তুমি কি করতে চাও তাদের জন্য যারা তোমার বাজে কারণে থেকে থাকার ভোট দিয়েছিল? ফ্রন্টম্যান জিহুনকে রক্ষা করে জংডিকে চুপ করিয়ে দেয়। জিহুনের দলে এখন এক খেলোয়াড় কম এবং তাদের একটি নতুন সদস্য খুঁজে বের করতে হবে। মঙ্গি জুনির কাছে গিয়ে তাদের দলে যোগ দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু সে এখনো তার সাথে বিরক্ত, তাই প্রত্যাখ্যান করে। তুমি কি মনে করো অন্য কেউ তোমাকে দলে নেবে? তোমার কি হবে? আমি একা সামলাবো। তুমি আমার 6 মাসে কলগুলি অবজ্ঞা করেছো। মনে করেছিলাম তুমি মরে গিয়েছো। আমি বুঝি, আমি দুঃখিত, কিন্তু আমি তোমার উপর বিশ্বাস করি না। তুমি কিছুই না, তুমি আমার জন্য মৃত। তবে সে গিহনের দলকে যোগ দিতে অনুরোধ করে, ব্যাখ্যা করে যে সে গর্ভবতী এবং তাদের সাহায্য দরকার। এদিকে কেউই বৃদ্ধ মহিলাকে এবং তার ছেলেকে দলের সদস্য হিসেবে নিতে চায় না, তাই শেষ পর্যন্ত তারা প্লেয়ার 120 এবং তার নতুন বন্ধুকে তাদের দলের সঙ্গে যোগ দিতে রাজি করে। প্লেয়ার 120 যেহেতু অন্যদের দ্বারা প্রত্যাখ্যান হয়েছিল, সামান্য তাদের দলে যোগ দেয়। ঘোষক ঘোষণা করেন যে গেমটি একটি 6 জনের ম্যারাথন হবে। দলের সদস্যদের পা একসঙ্গে বাঁধা থাকবে এবং প্রতি 10 মিটার পর একটি মিনি গেম খেলতে হবে। যদি খেলোয়াড়েরা জিতে, দল পরবর্তী মিনি গেমে অগ্রসর হবে। মিনি গেমগুলো হলো ডই, ফ্লাইং স্টোনস, গঙ্গি, স্পিনিং টপ এবং জেগি। মোট সময় সীমা 5 মিনিট। দলটি প্রতিটি সদস্যকে নির্দিষ্ট একটি মিনি গেমে বরাদ্দ করবে। এটি প্রকাশিত হয় যে গঙ্গি সাধারণত একটি মেয়েদের খেলা, তাই দলের সদস্যরা আশা করে যে গর্ভবতী মেয়েটি গঙ্গি খেলতে জানবে, কিন্তু সে স্বীকার করে যে সে গঙ্গি খেলতে জানে না। অদ্ভুতভাবে মেরিন ছেলেটি স্বীকার করে যে সে গঙ্গি খেলতে জানে। আমি গঙ্গি খেলতে পারি। মেরিন যে 4টি বড় বোন নিয়ে বড় হয়েছে, সে গঙ্গি খেলতে সক্ষম। বাকি দলের সদস্যরা তাদের সবচেয়ে আত্মবিশ্বাসী মিনি গেমটি বেছে নেয়। ও, তোমার বন্ধু এখানে, আমি তাকে তোমার নাম ধরে ডাকতে শুনলাম, তাই ভাবলাম আমিও এটা চেষ্টা করি। এটা কি তোমাকে বিরক্ত করে? না না না, আমাকে কিছু মনে হয় না। গেম শুরু হয় এবং প্রথম দুটি দল খেলা শুরু করে। প্রথম গেমটি ডগজি সহজ, কারণ এটি হারালে পুনরুদ্ধার করতে বেশি সময় লাগে না। তবে দ্বিতীয় গেম ফ্লাইং স্টোনস আরো চ্যালেঞ্জিং, কারণ খেলোয়াড়েরা শিলাগুলো সংগ্রহ করতে সময় নষ্ট করে যখন তারা মিস করে। গঙ্গি ভালো অ্যাজিলিটি দাবি করে। খেলোয়াড়দের একাধিকবার পাথরগুলো নির্দিষ্টভাবে ধরতে হয়। যদি খেলোয়াড় একবার পাথর ফেলে দেয়, তবে গেমটি শুরু থেকে শুরু করতে হয়। সময়সীমা কাছে আসলে উত্তেজনা বাড়ে, যা খেলোয়াড়দের মনোযোগ কেন্দ্রীভূত করে এবং আরো কঠিন করে তোলে এবং গেমগুলো পার করা আরো কঠিন হয়ে যায়। স্পিনিং টপও কঠিন প্রমাণিত হয়, কারণ টপটি পড়ে গেলে পুনরুদ্ধার করতে অনেক সময় লাগে। প্রথম দুটি দল সময় শেষ হয়ে যাওয়ার আগে ফিনিশ লাইনে পৌঁছাতে ব্যর্থ হয়, যার ফলে তারা এলিমিনেটেড হয়ে যায়। থানোসের বন্ধু নামগিও তাকে তার একটি ইনফিনিটি স্টোন দিতে অনুরোধ করে, যুক্তি দিয়ে বলে যে যদি সে নার্ভাস হয় তবে সে গেমটি ভুল করতে পারে এবং তাদের পুরো দলকে বিপদে ফেলতে পারে। অনিচ্ছা সত্ত্বেও থানোস তাকে একটি পিল দেয়। এলিমিনেশন
পরবর্তী অঞ্চলে পরিষ্কার করার সময় নোইউ দুইজন গার্ডকে লক্ষ্য করে যারা একটি কফিনে জীবিত খেলোয়াড় রাখছেন। একজন উচ্চতর র্যাঙ্কিং গার্ড হিসেবে সে তাদের কফিনটি খোলার আদেশ দেয় এবং দ্রুত খেলোয়াড়টিকে হত্যা করে। এই কাজটি অর্গান স্মাগলার এবং কর্মকর্তা উভয়কেই বিরক্ত করে। পরবর্তী দলগুলো গেমের জন্য প্রস্তুতি নিতে থাকলে প্লেয়ার 120 এর একটি টিমমেট ভয় পেয়ে যায়। প্লেয়ার 120 নিজেকে হায়ানজো হিসেবে পরিচিত দেয় এবং দক্ষতার সাথে মেয়েটিকে শান্ত করে, তাকে সাহস দেয় গেমটি চালিয়ে যাওয়ার জন্য। তার কথা দলের সকল সদস্যদের মনোবল উন্নতি করে এবং তারা একে অপরের পরিচয় করিয়ে দিতে শুরু করে। আমি জাঙ্গুম এবং আমি কোরিয়ান যুদ্ধে বেঁচে গিয়েছিলাম, তাই আমি জানি কিছু প্লেগ্রাউন্ড গেম আমার কিছুই করতে পারবে না। আর আমি জাঙ্গুমের ছেলে, যিনি একজন সার্ভাইভার। গেম শুরু হয় এবং তাদের দল ডয় গেমে পৌঁছায়। ইয়ংকি একাধিক রাউন্ড হারায় এবং আরো প্যানিক করতে শুরু করে। হায়ানজো আবারও তাকে শান্ত করে এবং তার হাতে থাকা কার্ডটি উল্টানোর পরামর্শ দেয়। এই পরামর্শ কাজ এবং তারা ফ্লাইং স্টোনে এসে পৌঁছায়। ফ্লাইং স্টোনসে একজন টিমমেট লক্ষ্য মিস করে। তারা শিলাটি তুলতে থাকে এবং হু এর আদেশে অনুসরণ করে। দলটি পিছিয়ে যায় কিন্তু ফিরে না তাকিয়ে সময় সঞ্চয় করে। অন্য খেলোয়াড়েরা এই চতুর কৌশল লক্ষ্য করে এবং মনে করে যদি তুমি ঘুরে না তাকাও তাহলে অনেক সময় সঞ্চয় হবে। গিউমজা তার ছেলেকে উৎসাহ দেয় এবং তাকে উৎসাহিত করে। কল্পনা করতে চেষ্টা করো যে পাথরটি তুমি দেখতে পাচ্ছ সেটা সেই প্রতারণা করা কন্ডোর মুখ যে তোমার টাকা হাতিয়ে নিয়েছিল, ঠিক আছে? তার সহায়তায় সে সফলভাবে পাথরটি নামিয়ে দেয়। অন্যান্য প্লেয়ারেরা উল্লাসে ফেটে পড়ে এবং তাদের দলকে আরো একবার উৎসাহিত করে। গিজা গম্বি গেমে তার সেরাটা দেয় কিন্তু প্রথম চেষ্টায় সে হেরে যায়। তার ছেলে উৎসাহিত করতে থাকে, মা তুমি কি কখনো বলনি যুদ্ধের সময় তুমি গঙ্গি খেলতে গুলি নিয়ে? সে গেমটি শেষ করার কাছাকাছি আসে কিন্তু শেষ এবং সবচেয়ে চ্যালেঞ্জিং মুভে সে থেমে যায়। আবারও ইয়ংসিক সঠিক শব্দ খুঁজে পায় তার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য। মা এটা ভাবো, এটা সেই মেয়েটা চুল যে তোমার স্বামী তোমার সঙ্গে প্রতারণা করেছে। সেই গেমটি সহজে শেষ করে নেয়। এরপর সামান্য স্পিনিং টপ গেমে অংশ নেয় কিন্তু টপটির চারপাশে রশি মুড়িয়ে সে বারবার ব্যর্থ হয় এবং হতাশ হয়ে পড়ে। অবশেষে সে তার দেবতাদের কাছে প্রার্থনা করতে থাকে এবং কান্নায় ভেঙে পড়ে। হায়ানজো এক ভিন্ন কৌশল নিয়ে এগিয়ে আসে সামানকে তার আতঙ্ক থেকে বের করতে। তাকে একের পর এক মোটিভেশনাল থাপ্পড় দেয়। তুমি যদি এখন হাল ছেড়ে দাও আমি তোমাকে মেরে ফেলবো, তোমার সমস্ত দেবতাদের আগে। এই কথা শুনে সামানকে পুনরায় ফোকাস করতে সাহায্য করে এবং সে রশিটি সঠিকভাবে মুড়িয়ে গেমসটি পাস করে নেয়। এবার হোয়ের পালা। তার গেমের নিয়ম খুব সহজ, তাকে পুতুলটি পা দিয়ে 5 বার বাউন্স করতে হবে। সে তার টিমমেট এবং সবাইকে বলে সবাই অন্যদিকে ঘুরে তাকাও, আমাকে দেখতে এসো না। তার একাগ্রতা অটুট রেখে সে তার প্রথম চেষ্টা থেকে কাজটি সম্পন্ন করে এবং দলটি 1 সেকেন্ড বাকি থাকতে ফিনিশ লাইনে অতিক্রম করে। দলের নাটকীয় সফলতা বাকি দলগুলোকে উৎসাহিত করে এবং প্রেরণা যোগায়। বেশ কয়েকটি দল সফলভাবে গেমটি শেষ করে কিন্তু দুঃখজনকভাবে কিছু দল এলিমিনেট হয়ে যায়। সময় পেরিয়ে 2টি দল বাকি থাকে, জিহুনের দল এবং আরেকটি দল। জিহুনের দল প্রথম চেষ্টায় ডই গেমটি পার করে নেয়। জং বাইফ্লাই স্টোন গেম পাথরটি সহজেই নামিয়ে দেয়। গঙ্গি গেমের সময় ডেজো তার টিমমেটদের অবাক করে দিয়ে সহজেই গেমটি সম্পন্ন করে, তাদের চমকে দিয়ে। এদিকে ফ্রন্টম্যান যিনি বাম হাতি ইচ্ছাকৃতভাবে তার ডান হাত দিয়ে টপটি ঘোরাতে শুরু করে গেমটি দীর্ঘায়িত করতে। একটি সময় সে টপটি আগের লাইনে ফেরত পাঠায় এবং সে নিজেকে হতাশ দেখায়। শেষের সময় শেষ হওয়ার আগে সে সঠিকভাবে তার ডান হাতে টপটি ঘোরায় এবং কাজটি শেষ করে। শেষ গেমে জিহুন পুতুলটি বাউন্স করার চ্যালেঞ্জ গ্রহণ করে। সে ভালো শুরু করে কিন্তু চতুর্থ কিকের পর অ্যাক্সিডেন্টলি পুতুলটি অনেক দূরে চলে যায়। ফ্রন্টম্যান গেমটি বাঁচায়, জিহুনের পা দিয়ে ম্যানিপুলেট করে যা তার পায়ে বাধা ছিল, নিশ্চিত করতে যে দলটি ব্যর্থ না হয়। তারা ফিনিশ লাইন অতিক্রম করে ঠিক সময়ের মধ্যে। অন্য দলটি দুঃখজনকভাবে এলিমিনেট হয়ে যায়। এটি ছিল এপিসোড 4। পরবর্তী এপিসোডগুলোর এক্সপ্লেনেশন দেখতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। তো আপনাদের এক্সপ্লেনেশনটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর কারা কারা এপিসোড 5, 6 এবং 7 জন্য অপেক্ষা করছেন সেটিও আমাকে জানাবেন। আমি খুব শীঘ্রই চেষ্টা করব পরবর্তী এপিসোডগুলোর এক্সপ্লেনেশন নিয়ে আসার জন্য। সো সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন। টাটা অ্যান্ড টেক কেয়ার।